ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড পেল 4 প্রতিষ্ঠান। বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু। গণহত্যায় পলাতকদের গ্রেপ্তারে চলতি সপ্তাহেই রেড নোটিশ। আবু সাইদ হত্যা মামলায় 26 জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ। ইসরায়েল বিরোধী বিক্ষোভের সময় সারা দেশে লুটপাটের ঘটনায় আটক 72। খুলনায় 3 মামলায় আসামি প্রায় 3000। কাল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। মূল্যায়ন পদ্ধতিতে ইতিবাচক পরিবর্তনের পরামর্শ শিক্ষাবিদদের। এবং ডমিনিক রিপাবলিকে নাইট ক্লাবের ছাদ ধসে অন্তত 98 জন নিহত। আহত 2 শতাধিক, এখনও ধ্বংসস্তূপের নিচে অনেকে। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। বাংলাদেশে অফুরন্ত সুযোগ রয়েছে। বিদেশি বড় ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় শুধু নিজের ব্যবসার জন্যই নয়, বরং বিশ্বকে পরিবর্তন করতে বিনিয়োগকারীদের বাংলাদেশে আসার আহ্বানও জানান তিনি। এদিকে অনুষ্ঠানে চাকরি প্রার্থী না হয়ে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এর আগে বিনিয়োগ ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় 4টি প্রতিষ্ঠানকে ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। বিদেশি বিনিয়োগ ক্যাটাগরিতে বিকাশ, স্থানীয় বিনিয়োগে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, টেকসই ক্যাটাগরিতে ওয়ালটন এবং উদ্বোধনী ক্যাটাগরিতে ফেব্রিক লাগবে পুরস্কার পেয়েছে। I just checked this morning the S&P 500 value of American stocks. In this forum, we would like So we invite you to join that crowd. Not only change Bangladesh by your business, change the world. I keep reminding people, yes, you want to make profit, go ahead, make profit. Maximize as much as you can. But we can add a little piece into it. Social purpose. You don't have to get disrupted by that. It's something that you can do, you have fun. Like many of you do already. So if you want to make a business with a purpose, along with the business that we do, Bangladesh is the place. বিনিয়োগ সম্মেলনের আরও খবর জানাতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন বেলায়েত হোসেন। বেলায়েত, উদ্বোধনী সেশনের পর আজ আর কি কি কর্মসূচি রয়েছে বিনিয়োগ সম্মেলনে জানাবেন? রাত্রি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিনিয়োগ সম্মেলন 2025-এর উদ্বোধন ঘোষণা করেছেন। উদ্বোধনী বক্তব্যে তিনি এখানকার বহুজাতিক বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে তাদের উদ্দেশ্যে বেশ কয়েকটি কথা বলেছেন। যদি বলি যে আসলে তিনি বলেছেন যে বাংলাদেশের ব্যবসার জন্য অফুরন্ত সুযোগ আছে, অফুরন্ত ধারণা আছে। এই সুযোগ এবং ধারণাকে কাজে লাগিয়ে শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বকে পরিবর্তন করার জন্য ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান তিনি জানিয়েছেন। একই সঙ্গে তিনি তার সামাজিক ব্যবসার ধারণার কথা তুলে ধরেছেন। তিনি তার 3.0 ধারণার কথা তুলে ধরেছেন ব্যবসায়ীদের সামনে। প্রধান উপদেষ্টা তার বক্তব্যের শুরুতেই তিনি
1974 সালে দুর্ভিক্ষের কথা স্মরণ করে তিনি অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েন, একেবারে কান্নাজড়িত কণ্ঠে 74 সালে দুর্ভিক্ষের কথা স্মরণ করেন। তিনি বলেন যে সেই দুর্ভিক্ষ থেকে বাংলাদেশ নানা চড়াই উতরাই পেরিয়ে আজকে বাংলাদেশ একটি বৈশ্বিক নামে পরিণত হয়েছে, যেই নাম এখন পুরো বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করে ফেলেছে এরই মধ্যে। সুতরাং এই দেশে এসে ব্যবসায়ীরা যাতে বিনিয়োগ করে সেটির আহ্বান তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেছেন যে চাকরি প্রার্থী না হয়ে যেন উদ্যোক্তা হয়, এই আহ্বান তরুণদের উদ্দেশ্যে জানিয়েছেন। আজকের এই বিনিয়োগ সম্মেলন থেকে 4টি ক্যাটাগরিতে 4টি প্রতিষ্ঠানকে এক্সেলেন্সি ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে বিকাশকে বিদেশি বিনিয়োগের জন্য অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে, স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে দেশি বিনিয়োগের জন্য অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে, ফেব্রিক লাগবেকে উদ্ভাবনী ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে এবং টেকসই ক্যাটাগরিতে ওয়ালটনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এর বাইরে কোরিয়ান একজন ব্যবসায়ীকে হি হাক চুন নামের কোরিয়ান একজন ব্যবসায়ীকে বাংলাদেশের বাণিজ্য অবদান রাখার জন্য তাকে সম্মাননার সূচক নাগরিকত্ব প্রদান করা হয়েছে। প্রধান উপদেষ্টা তার বক্তব্যের পরেই এই উদ্বোধন ঘোষণা করেছেন এবং হি হাক চুনের উদ্দেশ্যে তিনি বলেছেন বাংলাদেশ তার একটি দ্বিতীয় বাড়ি হবে, এইটিকে যেন তিনি ধারণ করেন। একই সঙ্গে ব্যবসায়ীদেরকে বলেছেন যে এখানে নানা ধরনের সংকট ছিল, নানা ধরনের সমস্যা ছিল, সেই সংকট সমস্যাগুলো পেরিয়ে এখন বাংলাদেশে একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হয়েছে এবং তিনি এটি বারবারই বলেছেন যে শুধু বাংলাদেশের প্রয়োজনে নয়, বিশ্বের প্রয়োজনেই বাংলাদেশে ব্যবসা করা উচিত। এই বক্তব্য তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে দিয়েছিলেন। তো এই ছিল বিনিয়োগ সম্মেলনের প্রধান উপদেষ্টার সবশেষ খবর আমার কাছে। পরবর্তীতে আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে বক্তব্য রাখছেন প্রসিকিউশন, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। আবু সাঈদের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের 4 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। একজন হচ্ছে আমির হোসেন, আর একজন সুজন চন্দ্র রায়, আর একজন শরীফুল ইসলাম এবং আর একজন হচ্ছেন মোহাম্মদ ইমরান চৌধুরী। এবং ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে এবং আমরা 2 মাস সময় চেয়েছিলাম। 2 মাস সময় মঞ্জুর হয়েছে তদন্ত রিপোর্ট দাখিল করার জন্য। আমরা তদন্ত রিপোর্টের জন্য যে সময় চেয়েছি সেটা ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। আমরা 15/6 পরবর্তী দিন ধার্য হয়েছে। 26 জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে এখন পর্যন্ত আমরা অভিযোগ পেয়েছি। আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আশা করছি আমরা পরবর্তী ধার্য তারিখে রিপোর্টটা দাখিল করতে পারব। আরেকটা অ্যাপ্লিকেশন ছিল, সেটা হচ্ছে এই জঙ্গি নাটক সাজানোর যে ঘটনা ঢাকায় ঘটেছে, বিভিন্ন দেশে ঘটেছে, সেই মামলায় গ্রেপ্তারকৃত আসামি একেএম শহীদুল হক, সাবেক আইজিপি, মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, সাবেক ডিএমপি কমিশনার, এবং জসিমউদ্দিন, সাবেক ডিসি মিরপুর, এদেরকে আমরা ইন্টারোগেশনের জন্য আবেদন করেছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছে। জি স্যার, ধন্যবাদ। যে আবু সাঈদের মামলা আপনি বলছেন 26 জনের প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গেছে। জি জি। এরা আসলে সবাই কি মানে ছাত্রলীগ, যুবলীগ বা শিক্ষক বা এরকম কিছু? এখানে পুলিশ অফিসারও আছেন, সাধারণ মানে ছাত্রলীগ, যুবলীগ অর্থাৎ অ্যাট্রোসিটির সাথে যারা জড়িত, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের হেলমেট বাহিনী আছে, তাদের সহযোগী আছে। এছাড়া যারা অপরাধকে বিভিন্নভাবে উৎসাহিত করেছে, প্ররোচিত করেছে, ষড়যন্ত্র করেছে, তাদের নামও আছে। ওনাদের জিজ্ঞাসাবাদের ডেট যদিও এটা 20, 21, 22 3টা দিন ধার্য হয়েছে। 3 দিনের আমরা ডেট ঠিক করবো কাকে কবে জিজ্ঞাসাবাদ করব। একদিন করে। জি। আবু সাঈদের মামলার তদন্ত প্রতিবেদন এখন কোন পর্যায়ে আছে? তদন্ত আমরা ট্রাইব্যুনালে বলেছি যে আমাদের 26 জনের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হয়েছে, আমরা স্ক্রুটিনি করছি। আরও যদি প্রয়োজনীয় সাক্ষী প্রমাণের মধ্যে আমরা সংগ্রহ করব, যদি থাকে আমরা স্ক্রুটিনি করছি। আশা করছি যে আমরা 2 মাসের মধ্যে বা 15 জুনের মধ্যে রিপোর্ট দাখিল করতে সক্ষম হব। কাজেই আর কতজন হবে বা কতজন হবে না, এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন। যদি বাড়ে তো আসবে, আর না বাড়লে আসবে না। স্যার, এই ঘটনায় তো ওইখানেও মনে জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে পলাতকদের গ্রেপ্তারে চলতি সপ্তাহে জারি হচ্ছে রেড নোটিস। শেখ হাসিনার বিচারককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউশন টিম। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, কোনো প্রকার বাধা আটকাতে পারবে না গণহত্যার বিচার। বিস্তারিত জানাচ্ছেন মশিউর অনেক।
তরতাজা এভিডেন্স আছে, ভিডিও ফুটেজ আছে, অভিযোগ আছে, ছবি আছে, তারপরে জাতিসংঘের রিপোর্টে আছে। এরপরেও গোয়েবলসের পক্ষেও লজ্জা হবে যদি বলে যে এখানে কোনো শিশু মারা যায়। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে প্রাণ হারায় ১৫০০ ছাত্র জনতা। দেশজুড়ে উত্তাল আন্দোলনে ২৪-এর ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান স্বৈরাচারী শেখ হাসিনা। দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। জোরালো হয় গণহত্যার বিচারের দাবি। অভ্যুত্থানের পেরিয়েছে ৮ মাস, কিন্তু এখনও জমা পড়েনি কোনো তদন্ত প্রতিবেদন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে প্রশ্ন ছিল, গণহত্যার বিচার করতে আর কতটা সময় প্রয়োজন? এখনও অভিযোগ আসছে, সেগুলো তদন্ত হচ্ছে। আমরা যেটা বলতে পারি যে অন্তত 4টা মামলার তদন্ত শেষ পর্যায়ে আছে। তদন্ত রিপোর্ট এই মাসে পাবো এবং এই মাসে অন্তত 1টা বা 2টা মামলার আনুষ্ঠানিক বিচারের জন্য যে ফর্মাল চার্জ দাখিল করা, সেই কাজটা এই মাসের মধ্যেই করা সম্ভব। আমরা কোনো টাইম লাইন বেঁধে দিচ্ছি না। এদিকে জ্যেষ্ঠ আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের কাজে কিছুটা ধীরগতি রয়েছে, তবে তা অভিজ্ঞতার কারণেই। 8 মাস হয়ে গেলেও এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ শুরু করেছে আসলে আর অনেক পরে। সেটার গঠন, প্রসিকিউটর নিয়োগ প্রত্যেকটাই কিন্তু একটু বিলম্বিতভাবে হয়েছে। যারা নিয়োগ পেয়েছেন তাদের অধিকাংশই হচ্ছে ডিফেন্সের লয়ার হিসেবে কাজ করেছেন ইতিপূর্বে। প্রসিকিউশনের কাজটা তো তাদেরও তো বোঝার ব্যাপার আছে। তো আমার মনে হয় যে এখানে কিছুটা অভিজ্ঞতা, কিছুটা হচ্ছে সমন্বয়হীনতা, কিছুটা অনীহা, সব কিছু মিলিয়ে এক ধরনের একটা অচল অবস্থা তৈরি হয়েছে, যে কারণে আমরা আসলে যেটা ভেবেছিলাম যে খুব দ্রুততার সাথে বেশ কিছু হয়তো ট্রায়াল শুরু হয়ে যাবে, সেটা এখনো পর্যন্ত আমরা হতে দেখছি না। হতভাগ্য রিয়া গোপ, নাইমা, এমনকি 3 বছরের শিশু হত্যার দায় সাবেক প্রধানমন্ত্রীর ওপর। তার মন্ত্রিপরিষদের অনেকেই এখন পলাতক। তাদের গ্রেফতারে চলতি সপ্তাহেই জারি হচ্ছে রেড নোটিশ। তাদের বিরুদ্ধে রেড নোটিশের জারির প্রক্রিয়াটা চলমান আছে। এটা হয়তো আজকালকের মধ্যেই চলে যাবে। যারাই পলাতক আছে তাদের বিরুদ্ধেই এটা যাচ্ছে। সেক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে যে দেশের বাইরে আছে কি নাই অফিসিয়ালি একটা প্রমাণ লাগে। যেমন হাসিনাটা খুব অ্যাপারেন্ট, ইন্ডিয়ার কাছে আছে, এটা স্বীকৃত, কিন্তু ওবায়দুল কাদের কোথায় আছে এটা কিন্তু কোনো সুনির্দিষ্ট না। সেজন্য আমরা ধরে নিচ্ছি যে এরা পলাতক আছে, বিশ্বের বিভিন্ন জায়গায় আছে। এই জন্য ইন্টারপোলের কাছে আমরা এটা দিচ্ছি এবং সেটার প্রক্রিয়া চলমান আছে, যে কোনো সময় এটা চলে যাবে। ১৫০০ ছাত্র জনতার মধ্যে গণহত্যার শিকার প্রায় ২০০ শিশু, যার দায় প্রধানত আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর। তাই এই বিচার নিয়ে উৎসুক জনগণ, যার সাথে জড়িয়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ ও আগামী জাতীয় নির্বাচনের ইস্যুটিও। মশিউর অনিক, এখন, ঢাকা। জুলাই আন্দোলনে যাত্রাবাড়ী থানার একটি হত্যা চেষ্টা মামলায় যাত্রাবাড়ির সাবেক ওসি আবুল হাসানকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে যাত্রাবাড়ি, ভাটারা, মোহাম্মদপুর, আদাবর ও শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী দীপুমণি, আনিসুল হক, আমির হোসেন আমু, হাজি সেলিম, অভিনেত্রী শমী কায়সার, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে। বুধবার সকালে তাদের প্রত্যেককে তোলা হয় সিএমএম আদালতে। পরে এই আদেশ দেন আদালত। এর আগে একাধিক মামলায় রিমান্ড শেষে কারাগারে ছিলেন আসামিরা। নাট্যকর্মী শমী কায়সার এবং সাবেক অবৈধ এমপি সাদেক খান এবং সাবেক বিতর্কিত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক অবৈধ মন্ত্রী আমির হোসেন আমু, দীপু মনি, সালমান এফ রহমান এবং সাবেক অবৈধ এমপি হাজি সেলিম এবং সাবেক বিতর্কিত আইজিপি শহীদুল ইসলাম এবং আলোচিত এবং বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার আবুল হাসান এবং সাবেক অবৈধ মন্ত্রী রাশেদ খান মেনন, তাদেরকে বিভিন্ন মামলায় তাদেরকে তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। তাদের বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাদেরকে বিভিন্ন হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। ঈদ উদযাপন শেষে এখনও ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ মহাসড়ক হয়ে রাজধানীতে ফিরছেন উত্তরাঞ্চলের যাত্রীরা। এতে যমুনা সেতুর পশ্চিম মহাসড়ক সহ বিভিন্ন মোড় ও বাস স্ট্যান্ডে যাত্রীদের ভিড় রয়েছে।
আজ সকাল থেকেই সিরাজগঞ্জের কট্টার মোড় ও হাটি কুমরুল মোড়ে ছিল কর্মস্থলে ফেরা যাত্রীদের ভিড়। বাসে বাড়তি ভাড়ার কারণে অনেকেই দীর্ঘ সময় মহাসড়কে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। নিরুপায় হয়ে অনেকেই পণ্যবাহী ট্রাকে কর্মস্থলে ফিরছেন। যাত্রীদের অভিযোগ, গণপরিবহন সংকটে স্বাভাবিক সময়ের থেকে বাড়তি ভাড়া আদায় করছে পরিবহন সংশ্লিষ্টরা। কাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নেবে 19,28,000 পরীক্ষার্থী। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে উত্তরপত্র সহ অন্যান্য সামগ্রী। অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথম এমন বড় পাবলিক পরীক্ষায় বাড়তি সতর্ক থাকার পরামর্শ শিক্ষাবিদদের। মূল্যায়ন পদ্ধতিতেও ইতিবাচক পরিবর্তন আনার পরামর্শ তাদের। আন্তঃশিক্ষা বোর্ড বলছে, কৃত্রিমভাবে পাশের হার কিংবা জিপিএ 5 বাড়ানো নয়, বরং মেধার প্রকৃত চিত্র যেন ফুটে ওঠে সেভাবেই পরীক্ষা ও মূল্যায়ন করার পরিকল্পনা সরকারের। ফরহাদ বিন নূরের প্রতিবেদন। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথমবার কোনো পাবলিক পরীক্ষা শুরু হচ্ছে 10 এপ্রিল। সারা দেশে সুষ্ঠুভাবে 2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নিতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে 11টি শিক্ষা বোর্ড। গত বছরের চেয়ে এবার মাধ্যমিক পরীক্ষায় প্রায় 1 লাখ পরীক্ষার্থী কম। এবার 19,28,970 পরীক্ষার্থী, যেখানে ছাত্রের চেয়ে ছাত্রী বেশি 6,500 শিক্ষার্থী। তবে এবার 310টি শিক্ষা প্রতিষ্ঠান বেড়ে 30,045টি অংশগ্রহণ করবে। সারা দেশের 3,715টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা নেয়ার ক্ষেত্রে সব ধরনের অপতৎপরতা রোধে প্রশাসনকে কাজে লাগিয়ে সতর্ক অবস্থানে থাকার আহ্বান শিক্ষাবিদদের। পরামর্শ, পরীক্ষার মূল্যায়ন পদ্ধতিতেও ইতিবাচক পরিবর্তন আনার। প্রশাসনিক অংশগ্রহণ নিশ্চিত করা উচিত হবে, যাতে করে যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে সরকার প্রয়োজন পড়লে যে কোনো ব্যবস্থা নিতে পারে। আর আরেকটি চ্যালেঞ্জের যে জায়গাটি বলবো সেটি হলো যে আমাদের পরবর্তী প্রজন্ম এর মধ্যে, বিশেষ করে ইন্টারিয়াম সরকারের সময় আমরা দেখতে পাচ্ছি যে হামেশাই যে কোনো একটা উছিলায় আন্দোলনের একটা সম্ভাবনা এবং ঝুঁকি আছে। সেই ঝুঁকি এবং সম্ভাবনাটাকে আমি মনে করি সরকারের বিবেচনায় রাখা উচিত। এই পরীক্ষাকে কেন্দ্র করে যে কোনো চক্র বা যে কোনো মহল যেন কোনো সুযোগ গ্রহণ করতে না পারে। পদ্ধতিতে কিন্তু আমাদের কাঠিন্যের মাত্রাটি কমিয়ে নিয়ে আসবার অনেক সুযোগ আছে এবং আমাদের সেই ক্ষেত্রে আমাদের বিষয়বস্তুকে বিবেচনা করবারও সুযোগ রয়েছে। এদিকে আন্তঃশিক্ষা বোর্ড বলছে, কৃত্রিমভাবে পাশের হার কিংবা জিপিএ 5 বাড়ানো নয়, বরং মেধার প্রকৃত চিত্র ফুটে ওঠে সেভাবেই পরীক্ষা ও মূল্যায়ন করার পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের। নানা চ্যালেঞ্জ থাকলেও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশ্ন ফাঁস নিয়ে বিশেষ কোনো মহলের গুজব রোধে সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা আসলে গ্রাউন্ড লেভেলটা কোথায় আছি, বেস লেভেলটা আমরা দেখতে চাই। এর জন্যই প্রয়োজন নকল মুক্ত পরীক্ষা। এটাই আমাদের চ্যালেঞ্জ এবং এই ব্যাপারে আমরা বদ্ধপরিকর। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের নিজস্ব যে মনিটরিং আছে বা বিভিন্ন বোর্ড, তাদের যে ভিজিলেন্স আছে, প্রত্যেকে অ্যালার্ট, এই গুজবের কারণে যেন কোনো কিছু না। জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের অনেকেই এবার মাধ্যমিক পরীক্ষার্থী। বোর্ড বলছে, আহতদের মাত্রা অনুযায়ী তাদের পরীক্ষা নেওয়ার জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। আহতের মাত্রা অনুযায়ী যার যে ব্যবস্থা করা দরকার পরীক্ষা সেইভাবে করবেন। যদি পরীক্ষা রুমে দিতে সক্ষম হয় তাহলে দিবেন, যদি সক্ষম না হয় সে অনুযায়ী ওনাদের ব্যবস্থা করতে বলা আছে। এবার পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া 13 মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বোর্ড। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। ইসরায়েল বিরোধী বিক্ষোভে সারা দেশে ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত 72 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে এক বার্তায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। এদিকে খুলনায় ইসরায়েলি পণ্য ও প্রতিষ্ঠান সন্দেহে বাটা কেএফসি ডমিনোজের শাখা ভাঙচুর লুটপাটের ঘটনায় 3টি আলাদা মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে প্রায় 2,900 জনকে। মঙ্গলবার রাতে নগরীর সোনাডাঙ্গা থানায় বাটা, কেএফসি ও ডমিনোজের ম্যানেজার ওই 3টি মামলা দায়ের করেন। গেল 7 এপ্রিল ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ থেকে হামলার ঘটনা ঘটে। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ, ছবি ও ভিডিও পর্যবেক্ষণ করে খুলনায় এ পর্যন্ত 31 জনকে আটক করেছে পুলিশ। প্রবাসীদের ভোটিং পদ্ধতি নির্ধারণে আজকের মধ্যে পরামর্শক কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালায় এ কথা জানান তিনি। এ সময় 10 থেকে 12 দিনের মধ্যেই প্রতিবেদন পাওয়া যাবে বলেও জানান তিনি।
ভোটের দুর্বলতা অনেকে তুলে ধরেছেন, অনুরূপভাবে অপরাপর সকল ব্যবস্থাপনার দুর্বলতাও তুলে ধরেছেন, একইভাবে সবলতা তুলে ধরেছেন। কোনো অপশনকেই আমরা সিঙ্গেল আউট করছি না, রুল আউট করছি না, আমরা 3টা অপশনকে ফুল ব্লোন করবো। বিকজ আপনাদেরকে বলেছি যে আমাদের ওয়ার্কশপ থেকে অন্যতম ফাইন্ডিং হচ্ছে যে বাংলাদেশের জন্য বোধহয় একটি যে কোনো অপশন উইল নট বি সুটেবল। বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ থাকলে ইসরায়েলকে রুখে দেওয়া যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরিয়ানী। বলেন, শহীদ জিয়া মুসলিম উম্মার নেতা ছিলেন বলে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছিলেন। তারই ধারাবাহিকতায় তারেক রহমানও ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ অব্যাহত রেখেছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ফিলিস্তিনের জাতিসংঘের ভূমিকার কড়া সমালোচনা করা হয়। মুসলিম উম্মাহ জাতিসংঘের ভূমিকা দেখতে চায় বলেও মন্তব্য করেন বক্তারা। অতি দ্রুত ইসরায়েলকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়ে গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত বিএনপির প্রতিবাদ অব্যাহত রাখবে বলেও জানানো হয়। সারা বাংলাদেশে জোরালো দাবি উঠেছে, এই গণহত্যা বন্ধ করতে হবে। সারা পৃথিবীতে মুসলমান একত্রিত হয়েছে, এই বর্বরচিত হামলা বন্ধ করতে হবে। আমরা এখানে বসে একটা মিছিল করলে শেষ হয়ে যাবে না এই হত্যাযজ্ঞ, তবে আমাদের এই প্রতিবাদকে অব্যাহত রাখাই এখন মূল কাজ। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে বিএসএফ এর নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মুরাদ নামের ওই যুবকের মৃত্যু হয়। নিহত স্বজনরা জানান, গতকাল বিকেলে 5টার দিকে ধানের জমি দেখতে বিজয়নগর উপজেলার সেজামুড়া সীমান্তের কাছে যান মুরাদ। এ সময় বিএসএফ সদস্যরা তাকে সীমান্ত থেকে ধরে নিয়ে বেধড়ক পিটিয়ে বাংলাদেশ সীমান্তের ভেতর ফেলে রেখে যায়। পরে সন্ধ্যায় বিজিবির সদস্যরা মুরাদকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়। পরবর্তীতে রাত 9:30টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিজিবির 25 ব্যাটালিয়নের অধিনায়ক। সুনামগঞ্জে সোনালী ধানে স্বপ্ন বুনেছেন হাওরের কৃষকরা। চলতি বছর জেলায় উৎপাদিত বোরো ধান এরই মধ্যে কাটতে শুরু করেছেন তারা। আগামী 1 মাস আবহাওয়া অনুকূলে থাকলে 4,500 কোটি টাকার ধান ঘরে তুলবে এই অঞ্চলের কৃষকরা। লিপসান আহমেদের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। হাওরে মূলত বৈশাখ আসে নতুন ফসলের সুবাসে। হাওরের বাতাসে সোনালী ধানের ঘ্রাণে কিষানের মুখে তাই তো এখন রঙিন হাসি। কাঁচা পাকা ধানের ঘ্রাণ আশা জাগিয়েছে কৃষকের প্রাণে। সোনালী ধানে স্বপ্ন বুনছেন হাওরের কৃষক। চলতি বছর বৈশাখ শুরুর আগেই হাসি মুখে হাওরের ধান কাটতে পেরে খুশি প্রান্তিক কৃষকরা। তাদেরই একজন বিশ্বম্বরপুরের করচার হাওরের কৃষক স্বপন কুমার বর্মন। চলতি মৌসুমে লক্ষাধিক টাকা খরচে বোরো ধানের আবাদ করেছিলেন। প্রাকৃতিক বৈরিতা ছাড়া হাওরের ধান কেটে ঘরে তুলতে পেরে এই কৃষক খুশিতে বিলিয়েছেন মিষ্টি। হাওর জুড়ে আনন্দের বন্যা বইছে, এই কারণেই যে আমরা ধান যে তুলতে পারতেছি, সুন্দরভাবে তুলতে পারতেছি, এই কারণে আমরা আনন্দ সহিত সবাইকে মিষ্টি মুখ করাইতেছি। আশা করি যে আমরা এই ধান বিক্রি করে ধান খেয়ে সারা বছর আমরা পরিবার পরিজন নিয়ে জীবনযাপন করব। বিশ্ব ধান হয়েছে, এই ধান আমরা তুলতে পারলে ঈদের মতন আনন্দ হইয়া নাতি হুতি জিহুত লইয়া মা বাপ লইয়া সবার লইয়া ফুর্তি করে খাইমু। এবছর বান বন্যা জোর তুফান না হলে আমরা মোটামুটি একটু ভালো আছি, বা আমার ফসলও খুব ভালো হয়েছে। কলা কাটা আজকে লাগছে হরে খুব আনন্দিত আমরা ধান কাটার লেগে। ভালো ধান হয়েছে, আমরা শান্তি আলে কাটতাছি। যদি আমরা তুলে নিতাম পারি তবে আমরা বাল বাচ্চা লইয়া সুখে একটা ভাত খাইতাম পারাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চলতি বছর সুনামগঞ্জে 2,23,410 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যেখান থেকে চাল উৎপাদনের আশা 9,24,413 মেট্রিক টন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 4,500 কোটি টাকা। ঝুঁকি এড়িয়ে ফসল ঘরে তুলতে মাঠ পর্যায়ে সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষকদের আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে 80% ধান পাকলে ধান কর্তন করে। অনেক সময় দেখা যায় যে কাঁচা ধান কৃষকরা কর্তন করে ফেলে। এই জন্য আমরা বিভিন্ন উপজেলা পর্যায়ে বিভিন্ন অফিসারের মাধ্যমে আমরা প্রচার চালিয়ে যাচ্ছি যাতে 80% ধান পাকলি ধান কর্তন শুরু হয়। সুনামগঞ্জের 137টি হাওরের মধ্যে বিশ্বম্বরপুর, জগন্নাথপুর সহ 4টি উপজেলার 10টি হাওরে এরই মধ্যে ধান কাটা শুরু হয়েছে। বাকি হাওরগুলোয় আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হবে 1 বৈশাখ থেকে। এখন সুনামগঞ্জ।
চলতি বছর নেত্রকোনায় ৫,৫০০ কোটি টাকার ধান উৎপাদন হয়, যার মধ্যে সুগন্ধি ধানের আবাদ হয়েছে অন্তত ৪০০ টন। চলতি বছর এই ধানের সর্বোচ্চ বাজার দর উঠেছে ২১০০ টাকায়, যা গত বছরও ছিল ৩,০০০ কোটি টাকা পর্যন্ত। দাম কমের কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, রপ্তানি শুরু না হওয়ায় সুগন্ধি ধানের বাজার নিম্নমুখী। রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদন। সুগন্ধি চালকে বলা হয় উৎসবমুখী চাল, যে কোনো উৎসব এলে এর চাহিদা বাড়ে। তবে এবছর বাজারে সুগন্ধি চালের দাম একেবারে নিম্নমুখী। নেত্রকোনায় অন্যান্য চালের মতোই প্রতি বছর চিনিগুড়া, তুলসীমালা, ব্রি ৩৪ ও ৯০ সহ সুগন্ধি চালের আবাদ হয়। তবে গত বছরের অক্টোবরে অর্থাৎ আমন মৌসুমে আকস্মিক বন্যায় ধানের ব্যাপক ক্ষতি হলেও জেলার দুর্গাপুর, কলমাকান্দা ও পূর্বধলায় সুগন্ধি ধানের ভালো ফলন হয়েছে। কৃষকরা বলছেন, সুগন্ধি ধান চাষে একদিকে খরচ বেশি, অন্যদিকে উৎপাদন হয় কম, তাই দাম ভালো না পেয়ে ক্ষতির মুখে পড়তে হয় তাদের। মৌসুম শেষ হলেও জেলার অন্যতম বড় ধানের পাইকারি বাজার দুর্গাপুর সহ অন্যান্য হাটগুলোতে মন প্রতি সুগন্ধি ধানের সর্বোচ্চ বাজার উঠেছে ২১০০ টাকা পর্যন্ত, যা গেল বছর ছিল ৩,০০০ টাকা। কৃষকরা বলছেন, জমিতে ১ মণ ধান উৎপাদনে খরচ হয় ১৮০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত। ফলে লোকসান জেনেও ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। সুগন্ধি করছিলাম করে লসের মধ্যে জায়গা তো হয়েছে হইল ৮ মণ, এইটা তো হয়েছে ১.৫ মণ। আমরা তো খরচ তো প্রায় মন প্রতি আপনার ২,০০০ টাকা মন খরচই হয়েছে। আমরা তো কৃষক লাভ নাই, লসের দিকে আছে। গত বিয়ারে দিচ্ছিলাম পুরো আগে দিচ্ছি আপনার ৩,০০০ টাকা ২,৮০০ টাকা মন দিচ্ছিলাম, দিচ্ছি আপনার পুরো করছিলাম। এতে তো মনে হয় যে আপনার ২,০০০ টাকা ১৮০০ টাকা মন দোষর লাগে হাইজেনের দামে। কৃষক এবং যারা মিলার তাদের কাছে প্রচুর চাল ধান এখনো মজুদ আছে বা চাহিদা নাই, বিক্রি করতে পারতেছে এবং বাজারটাও কমে আসছে। কৃষক কিন্তু এইটায় লসে হবে। ব্যবসায়ীরা বলছেন, সুগন্ধি ধানের বাজারের নিয়ন্ত্রণ হয় বিভিন্ন কোম্পানির উপর। কোম্পানিগুলো বর্তমানে ধান সংগ্রহ বন্ধ রাখায় কমেছে দাম। এছাড়া জেলার বেশিরভাগ মিলে উৎপাদন বন্ধ রয়েছে সুগন্ধি ধানের। এই চাল দ্রুত রপ্তানি শুরু না হলে দাম আরও কমবে বলে মনে করছেন ব্যবসায়িক নেতারা। মূল কারণটা হইতেছে, আগে চাউলটা বাইরে যাইতো, এখন ইদানিং এটা বন্ধ আছে। কৃষক ব্যাপক ক্ষতিগ্রস্ত এই ধান নিয়ে, এবং ব্যবসায়ী আমরা যারা আছি আমরাও ক্ষতিগ্রস্ত। এটা তো রপ্তানিমুখী চাউল, রপ্তানি হইতেছে না বিধায় কৃষকরা ন্যায্য মূল্য পাইতেছে না। কারণ অন্য বছর যে আমরা ধানগুলা সাপ্লাই দিতাম, কোম্পানিগুলা নিত, সেই কোম্পানিগুলো এখন রপ্তানিটা মানে আমাদেরকে বন্ধ করে দিচ্ছে। যে আমদানি হয় এটা দেশেই থাকে, মূলত হলো এটার চাহিদা হয়। যদি রপ্তানি হয় দেশের বাইরে যায়, তাইলে এটা আমরাও বেনিফিট পাই, কৃষকরাও বেনিফিট। এদিকে জেলায় গেল আমন মৌসুমে অভ্যন্তরীণ আমন সংগ্রহ অভিযান ২০২৪-২৫ শেষ হলেও সরকারি গোদামে ধান এসেছে অর্ধেক। সিদ্ধ কিংবা আতপ কোনো চালই লক্ষ্য পূরণ করতে পারেনি সরকারি খাদ্য গোদামগুলো। যদিও এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি জেলা খাদ্য নিয়ন্ত্রক। ব্যবসায়ীদের তথ্যমতে জেলায় আমন মৌসুমে অন্তত ৪০০ টন সুগন্ধি ধানের আবাদ হয়। প্রতিমণ ২,০০০ টাকা হলেও এক মৌসুমেই এর বাজার প্রায় ২১০ কোটি টাকা। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। দুর্গম অঞ্চলে স্বাস্থ্য সেবা নিশ্চিতে চাঁদপুরের হাইমচরে উদ্বোধন করা হয়েছে কিং আবদুল্লাহ বিন আজিজ মোবাইল হসপিটাল, যেখানে আছেন মুজাহিদ শুভ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শুভ, দুর্গম এলাকার এই হসপিটাল থেকে কি কি সুবিধা পাবেন স্থানীয়রা, জানাবেন। চাঁদপুরের হাইমচরে ভাসমান জাহাজে করে সেবা দেয়া হচ্ছে। এমন 5টি জাহাজ বাংলাদেশের 12টি জেলার 13টি উপজেলাতে আসলে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। এই ভাসমান হাসপাতালটির নাম কিং আবদুল্লাহ বিন আব্দুল আজিজ মোবাইল হাসপাতাল। এর ভেতরে আসলে একটু সর্বাধুনিক হাসপাতাল আছে, এখানে অপারেশন থিয়েটার রয়েছে, বিভিন্ন ধরনের সেবা আসলে এখানে নিশ্চিত করা হচ্ছে। তারা বলছেন যে প্রকল্পের আওতায় 5টি ফ্লোটিং মেডিকেল মোবাইল ইউনিট, স্যাটেলাইট ক্লিনিক এবং কমিউনিটি হেলথ ওয়ার্কারদের মাধ্যমে বিস্তৃত স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক চালু করা হয়েছে। এখানে যে সেবাগুলো আসলে পাওয়া যাচ্ছে, প্রাথমিক
স্বাস্থ্যসেবা, চক্ষু ও দাঁতের যত্ন, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, সংক্রামক ও অসংক্রামক রোগ ব্যবস্থাপনা, জরুরি ও ক্ষুদ্র অস্ত্রোপচার পরিষেবা এবং সরকারি স্বাস্থ্যসেবা সুবিধার পাশাপাশি যেসব রোগীদের আসলে আরও জরুরি বা জটিল সেবা দরকার তাদেরকে আসলে পার্শ্ববর্তী উপজেলা হাসপাতালের সঙ্গে যোগাযোগ স্থাপন করিয়ে দেওয়া হচ্ছে। লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে 5 বছরে 5টি জাহাজের মাধ্যমে প্রায় 32 লক্ষ মানুষকে সেবা দেওয়া হবে। ইতিমধ্যেই 2023 সাল থেকে এর যাত্রা আসলে শুরু হয়েছে। 5টি হাসপাতাল বিভিন্ন জায়গায় কাজ করছে। এর মধ্যে 3 লক্ষ মানুষকে ইতিমধ্যে সেবা দেওয়া হয়েছে। বিশেষ করে এই চরাঞ্চলের মানুষ যেটি বলছেন যে শুধুমাত্র চাঁদপুর জেলাতে গিয়ে একদিনেই স্বাস্থ্যসেবা নিয়ে বাড়িতে ফেরা যায় না। অনেক সময় দেখা যায় যে 3 থেকে 4 হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে স্বাস্থ্যসেবা, ওষুধ বিতরণ থেকে শুরু করে অপারেশন সব কিছু বিনামূল্যে তারা আসলে করছেন। এবং আরও একটি আশার খবর হলো যে এই জাহাজের সঙ্গে অর্থাৎ এই 5টি জাহাজের সঙ্গে একটি করে স্পিড বোট আসলে সংযুক্ত করা আছে। যদি কোনো জরুরি অবস্থায় কোনো রোগী পড়ে যান যাকে এই জাহাজে সেবা দেওয়া সম্ভব নয় তাকে স্পিড বোট যোগে পার্শ্ববর্তী উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বলা যায় যে আসলে এই হাসপাতালের মধ্যে একটি উপজেলা হাসপাতালে যে ধরনের সুযোগ সুবিধা রয়েছে তারা আসলে সেবা দিচ্ছেন। এখানে প্রায় 18 জন মেডিকেল স্টাফ রয়েছে। এর মধ্যে 3 জন প্রধান দায়িত্বে যারা আছেন মেডিকেল MBBS ডিগ্রিধারী যারা চিকিৎসক তারা এখানে আছেন। মাঝে মাঝে যখন অপারেশন করা হয় বা বিভিন্ন ধরনের ক্যাম্প করা হয় তখন আশপাশ থেকে বা ঢাকা থেকে অনেক সময় বিশেষজ্ঞ চিকিৎসকরা এসে এখানে সেবা দিয়ে যান। তবে মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা এবং আশা, তারা যেটি বলছেন যে এটা সোনার হরিণ পাওয়ার মতো এই দ্বীপে বসে তারা সেবা পাচ্ছেন। কারণ এই দ্বীপটি মূলত, এই চরটি মূলত নদী বেষ্টিত, কিন্তু তাদের জন্য একটি যন্ত্রণার কারণ হচ্ছে যে এক একটি জাহাজ যেহেতু 2.5 মাস 3 মাস করে এক একটি অঞ্চলে আসলে থাকে, এই জাহাজটি আসলে আর কিছুদিন পর এই অঞ্চল থেকে চলে যাবে। সেক্ষেত্রে তারা বারবার বলার চেষ্টা করছেন শুধুমাত্র 2 মাস 2.5 মাস বা 3 মাসের জন্য সেবা দিয়ে গেলেই তো আসলে আমাদের প্রত্যাশা পূরণ হয় না। কোনো পরিবার, পুরো পরিবার শুদ্ধ তারা চিকিৎসা নিয়েছেন, ওষুধ নিয়েছেন। তারা চাইছেন যে ফ্রেন্ডশিপ যে সামাজিক উন্নয়ন সংস্থা তাদের মাধ্যমে হাসপাতালটি পরিচালিত হচ্ছে, ফান্ড দিয়েছেন সৌদি আরবের একটি দাতা সংস্থা। তাদেরকে তারা বলছেন যে অন্তত এই অঞ্চলগুলোতে যেন এক ধরনের স্থায়ী চিকিৎসার ব্যবস্থা তারা করেন। তো এই ছিল এখানকার সবশেষ খবর। রাত্রি। অবশেষে চীনা পণ্যে কার্যকর হলো যুক্তরাষ্ট্রের 104% শুল্ক। একই সঙ্গে কার্যকর হলো 7টি দেশের উপর আরোপিত মার্কিন শুল্ক। ট্রাম্পের শুল্ক বৃদ্ধির হুমকিতে পাত্তাই দিল না চীন। প্রতিশোধমূলক শুল্ক প্রত্যাহারে চীনকে সময় বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। চীনের বক্তব্য, নিজেদের স্বার্থ রক্ষায় তারা পাল্টা পদক্ষেপ নিয়েছে। দুদেশের এমন পাল্টাপাল্টি শুল্কারোপে ধস নেমেছে যুক্তরাষ্ট্র ও এশিয়ার শেয়ার বাজারে। এর মধ্যে ধারাবাহিকতায় মার্কিন ডলারের পতন হচ্ছে 0.3%। অপরিশোধিত তেলের দাম কমেছে ব্যারেল প্রতি 1.85%। শুল্ক থেকে মুক্তির জন্য এরই মধ্যে 7টি দেশের বেশি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে। তবে নিকট ভবিষ্যতে ট্রাম্প তার শুল্ক নীতি থেকে সরছে না বলে জানান মার্কিন বাণিজ্যমন্ত্রী। ক্যারিবীয় দেশ ডমিনিকান রিপাবলিকে নাইট ক্লাবের ছাদ ধসে প্রাণ গেছে কমপক্ষে 98 জনের, আহত 200-র বেশি। দুর্ঘটনার 12 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও ধ্বংসস্তূপে আটকে শতাধিক মানুষ। এই ঘটনায় 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত কামাল। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে প্রাণবন্ত হয়ে উঠছিল জেট সেট নাইট ক্লাব। আনন্দ ম্লান হলো মুহূর্তেই যখন মাথার ওপর আক্ষরিক অর্থে ভেঙে পড়ে ঝলমলে ক্লাব রূপ নিল ধ্বংসস্তূপ আর কালো কুঠুরিতে। ক্যারিবীয় দেশ ডোমিনিকান রিপাবলিকের রাজধানী, জাতিসংঘের বিশ্ব ঐতিহ্য খ্যাত নগরী সান্তো ডোমিঙ্গোতে এ দুর্ঘটনা ঘটে স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে। দুর্ঘটনার সময় কনসার্ট চলছিল আইকনিক ক্লাবটিতে। উপস্থিত ছিল 300-র বেশি মানুষ। এ ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন প্রাদেশিক গভর্নর। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান সাবেক এক বেসবল তারকা। নিখোঁজ অনেকে। ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টা করছেন প্রায় 400 স্বেচ্ছাসেবক। En el caso de la intervención que estamos realizando en estos momentos, el jefe de operaciones nuestra, Olivares, está interviniendo 5 puntos, de los cuales 3 দুর্ঘটনার কারণ এবং দুর্ঘটনার সময় ক্লাবে উপস্থিত মানুষের প্রকৃত সংখ্যা এখনও স্পষ্ট নয়। দেশের অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্রে এমন দুর্ঘটনা আর বিপুল প্রাণহানিতে হতবাক পুরো দেশ।
3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ডোমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট লুইস আবিনাদের। 1973 সাল থেকে চালু জেট সেট নাইট ক্লাব বিনোদন কেন্দ্র হিসেবে ডোমিনিকান রিপাবলিকে জনপ্রিয়তার শীর্ষে অনেক দিন ধরেই। নিয়মিত স্থানীয় ও আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে কনসার্ট হতো ক্লাবটিতে। 50 বছরের বেশি পুরনো ভবনটির নিরাপত্তা শেষ কবে পরীক্ষা করেছিল কর্তৃপক্ষ অজানা সে তথ্য। নুজহাত কামাল, এখন বিশ্ব। এবারে খেলার খবর। 1.5 কোটি টাকা দেওয়ার কথা বলে পেরিয়ে গেছে 5 মাস, অথচ সাফ জয়ীদের হাতে প্রতিশ্রুত অর্থ তুলে দিতে পারেনি বাফুফে। কবে নাগাদ টাকাটা দেয়া হতে পারে সে বিষয়ে পরিষ্কার কিছু জানাতে পারেনি ফেডারেশন। এসকে শাওন জানাচ্ছেন বাকিটা। আমাদের এই মেয়েদেরকে 1.5 কোটি টাকা তাদেরকে দেওয়া হবে। এই 1.5 কোটি টাকাটা আমরা যখনই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদের হাতে চলে আসলে তাদেরকে একটা সম্বর্ধনা দিয়ে সম্বর্ধনার মাধ্যমে আপনাদেরকে নিয়েই সম্মিলিতভাবে তাদের হাতে আমরা হস্তান্তর করব। কথায় আছে কাজে নেই। বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যানের বক্তব্যে এমনটাই মনে করতে পারেন অনেকে, কারণ দ্রুত প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বলে পার হয়েছে 5 মাস, অথচ এখন পর্যন্ত আর্থিক পুরস্কার সাবিনাদের বুঝিয়ে দিতে পারেনি ফেডারেশন। বাফুফের পর যৌথভাবে 1 কোটি টাকা পুরস্কারের ঘোষণা দেয় বাংলাদেশ সেনাবাহিনী ও অলিম্পিক অ্যাসোসিয়েশন। পরে ঘোষণা দিল বাফুফের আগে সাবজয়ীদের পুরস্কার দিয়েছে সংস্থা দুটি। সবশেষ সাব জেতার পর সবার আগে নারী ফুটবলারদের জন্য পুরস্কারের ঘোষণা দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তার কিছুদিনের মধ্যেই টাকা বুঝে পেয়েছেন দামাল কন্যারা। আর বাফুফে কর্তারা 1.5 কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়ে যেন ভুলেই গেছেন। ঈদের পর সাবিনা সহ 4 ফুটবলার ভুটান খেলতে যাওয়ার আগে তাদের শুভেচ্ছা জানান বাফুফের কয়েকজন কর্তা। তখন তাদের আর্থিক পুরস্কারের বিষয়টি স্মরণ করিয়ে দেন ফুটবলাররা। তাবিত আওয়াল সভাপতি হওয়ার পর 3টি কার্যনির্বাহী সভা করেছে ফেডারেশন। তবে সাবজয়ীদের প্রতিশ্রুত আর্থিক পুরস্কার দেওয়ার দিনক্ষণ চূড়ান্ত করতে পারেনি বাফুফে কর্তারা। না, এটা কোনো আপডেট নাই। ওটা তো যেহেতু বোনাস আমরা অ্যানাউন্স করেছি, ওটা বোনাস পেয়ে যাবে। এটার কোনো আপডেট নাই। এটা দে উইল গেট ইন ডিউ টাইম। দ্রুত বলা হচ্ছিল। এটা আসলে টাইমলাইন, কিন্তু আমার যতটুকু মনে করি আমরা কোনো টাইমলাইন বলিনি। তবে ডেফিনেটলি মেয়েদেরকে বলা হয়েছে, মেয়েরাও জানে এটা ওরা পেয়ে যাবে ইনশাল্লাহ। এটা তো কোনো সন্দেহ নেই, এটাতে কোনো চ্যালেঞ্জেস নেই। এটাতে চলতি মাসের 26 তারিখ চট্টগ্রামে বাফুফের নির্বাহী সভা হওয়ার কথা রয়েছে। তখন নারীদের আর্থিক পুরস্কারের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসে কিনা সেটাই দেখার বিষয়। এসকে শাওন, এখন ঢাকা। শেষ করছি এখন ঢাকা। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড পেল 4 প্রতিষ্ঠান। বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু। গণহত্যায় পলাতকদের গ্রেপ্তারে চলতি সপ্তাহেই রেড নোটিশ। আবু সাইদ হত্যা মামলায় 26 জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ। ইসরায়েল বিরোধী বিক্ষোভের সময় সারা দেশে লুটপাটের ঘটনায় আটক 72। খুলনায় 3 মামলায় আসামি প্রায় 3000। কাল এসএসসি ও সমমান পরীক্ষা শুরু। মূল্যায়ন পদ্ধতিতে ইতিবাচক পরিবর্তনের পরামর্শ শিক্ষাবিদদের। এবং ডমিনিক রিপাবলিকে নাইট ক্লাবের ছাদ ধসে অন্তত 98 জন নিহত। আহত 2 শতাধিক, এখনও ধ্বংসস্তূপের নিচে অনেকের। এ ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।